আজকে আমরা ভৌতবিজ্ঞানের 2018 সালের যে মাধ্যমিকের কোশ্চেনটা এসেছিল, তো সেইটার যে এমসিকিউগুলো আছে, অর্থাৎ ক বিভাগের যে প্রশ্নগুলো আছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুতরাং তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। প্রথম যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে, গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সব থেকে বেশি? এখানে চারটে অপশান দেওয়া আছে: N2O, CH4, CO2, H2O বাষ্প। তো এখানে দেখো, এখানে প্রত্যেকটাই কিন্তু গ্রিনহাউস গ্যাস। যে চারটে অপশান দেওয়া আছে প্রত্যেকটাই গ্রিনহাউস গ্যাস। তো এখানে তোমাকে বাঁচতে হবে কোনটা সব থেকে বেশি এই এফেক্টটার জন্য দায়ী। তো আমাদের এখানের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ অপশান সি। তো এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে এইভাবে তোমরা লিখবে, অপশান উত্তরটা হবে সি, এবং উত্তরটাও তোমরা লিখে দেবে পাশে, যেটা আগের দিন বলেছিলাম আমি। এবার আসছি সেকেন্ড কোশ্চেনটায়। 1.2, বয়েলের সূত্র অনুযায়ী পিভি ভার্সেস পি যে লেখচিত্র কোনটি? বলে চারটে অপশান দেওয়া আছে। তো দেখো, তো আমরা আসছি নেক্সট কোশ্চেনে 1.2। তো আমরা জানি, আমরা জানি পিভি সমান ধ্রুবক। তো জানো এটা তোমরা, চার্লসের সূত্র, বয়েলের সূত্র অনুযায়ী পিভি সমান ধ্রুবক হয়। তো তাহলে অর্থাৎ পিভি সমান যদি ধ্রুবক হয়, তাহলে পি এর মান একটা অক্ষে থাকুক বা ভি এর মান একটা অক্ষে থাকুক, তো পিভির মান তো একই থাকছে। তো পাশের এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো পি এর মান বাড়ার সাথে সাথে পিভির মান একই থাকছে, সুতরাং বি এর অপশানটা কি হবে? রাইট হবে। তো এক্ষেত্রে হবে বি, বি এর অপশানটা ঠিক। তো তোমরা যদি মনে করো তাহলে এটা পাশে ছবিটা এঁকেও দিতে পারো। আচ্ছা, এবার আসছি 1.3। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? দেখো, এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন। তাহলে আমরা জানি এম সমান সমান 2D। তো এখানে ডি বলে দিয়েছে 13, অর্থাৎ এম ইজিক্যাল টু আসছে 2 × 13 ইজিক্যাল টু 26। তো আমরা এর আণবিক গুরুত্বটা পেয়ে গেলাম 26। এবার তোমাদের মেপে মেপে দেখতে হবে কোনটার আণবিক গুরুত্ব 26 হয়। তো এখানে দেখো, এখানে দেখে মোটামুটি বুঝতে পারা যাচ্ছে ডি এর অ্যান্সারটা একটু দেখো চেক করে। ডি এর যে অ্যান্সারটা আসছে C2H2, তাহলে কার্বনের আণবিক গুরুত্ব কত? 12। তাহলে 2 × 12, দুটো কার্বন আছে, আর হাইড্রোজেনের 1 করে দুটো আছে। দেখো 12 × 24 + 2 = 26। দেখো মিলে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ডি এর অ্যান্সারটা। ডি এর অ্যান্সারটা হবে সঠিক, এবং এটা হবে C2H2। তো এই ধরনের যে প্রশ্নগুলো আছে আমি একবার দেখেই বুঝে যাচ্ছি, কিন্তু তোমরা যদি না বুঝতে পারো তাহলে বাকি যে অপশানগুলো আছে তারও কিন্তু আণবিক গুরুত্ব তোমাদের বার করে করে দেখতে হবে। যেমন কার্বন ডাইঅক্সাইডের যেমন আসছে 44, তাই তো? C2H2 এরকম 12 × 24 আর 28। তো এইভাবে তোমাকে দেখতে হবে, যেটার সাথে ম্যাচ করবে সেই অ্যান্সারটাই হবে। আচ্ছা, এইবার আসছি 1.4। 1.4 এর যে কোশ্চেনটা আছে, তোমরা কিন্তু পরপর করবে। আমি এখানে একটা স্লাইডে তোমরা কিন্তু অ্যান্সারগুলো একটা পৃষ্ঠায় পরপর করবে, পাশাপাশি করতে যাবে না, পরপর লিখবে 1 2 3 4 করে নিচে 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 লিখবে। তো আমি আমার সুবিধার জন্য স্লাইডের পাশে লিখছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই এরকম লিখবেন। তো কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো, দেখো এই অপশানটা হবে এটা, উষ্ণতা। সি এর অ্যান্সারটা ঠিক হবে, অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। এই প্রসঙ্গ তো আমি মনে করে রাখি। তো রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা = L2 - L1 বাই L1 T2 - T1। তো এখানে দেখো এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, এটাও দৈর্ঘ্যের একক, এটা উষ্ণতার একক। যদি এসআই যে কোনো একটা পদ্ধতি ইউজ করে তাহলে তো উপরে আসছে মিটার, নিচে মিটার, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে মিটার অর্থাৎ দৈর্ঘ্য কেটে যাচ্ছে।
দিয়ে দেখো ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস, অর্থাৎ উষ্ণতা টু দি পাওয়ার -1ই পড়ে থাকছে। তো এবার আসছি নেক্সট 1.5। একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটি প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? তো মনে করে দেখো, তোমাদের ছবিটা একটু মনে করে করিয়ে দিই তোমাদের। এই উত্তল লেন্সে ধরে নাও এটা আলোককেন্দ্র, আর এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, আর এটা হচ্ছে ফোকাস। যদি এখানটায় কোনো বস্তু থাকে তাহলে একটা আলোকরশ্মি সোজা আসে, এসে ফোকাসের মধ্যে দিয়ে যায়। আর একটা ধরো এই ডবল দূরত্বে আলোককেন্দ্র থাকে, তো আর একটা স্ট্রেট কোথা দিয়ে বেরোয়, একটা সোজা আলোককেন্দ্র দিয়ে বেরোয়। দেখো এই দুটো আলোকরশ্মি কিন্তু সদ্বিম্ব গঠন করবে না, দেখো এটা বাইরে চলে যাচ্ছে। কিন্তু এইটা যদি পেছাও তাহলে দেখো এইটা একটা অসদ্বিম্ব তৈরি করে এবং দেখো বড়। তো এর যে অ্যান্সারটা হবে দেখো, তাহলে প্রতিবিম্বটা হচ্ছে অসৎ এবং সমশীর্ষ। তাহলে কোন অ্যান্সারটা আসছে দেখো, অসৎ ও সমশীর্ষ, ডি এর অ্যান্সারটা। তো এখানে অ্যান্সারটা হবে ডি, অর্থাৎ অসৎ ও সমশীর্ষ। এবার আসছি 1.6। কি বলছে, কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর দিয়ে লম্বভাবে আপতিত হলে চ্যুতি কোণ কত হবে? তো যদি এটা একটা কাচের স্ল্যাব হয়, তো লম্ব আপতনের ক্ষেত্রে ধরো এইভাবে, এটা হচ্ছে লম্ব, তো লম্ব আপতনের ক্ষেত্রে আলোকরশ্মি কিন্তু সোজা বেরিয়ে যায়। তো এক্ষেত্রে প্রতিসরণের সূত্রটা কিন্তু মানে না। তো এখানে চ্যুতি কোনো আলোকরশ্মি কোনো চ্যুতিই হয় না, অর্থাৎ অপশান হবে এ, 0 ডিগ্রি। তো এই প্রসঙ্গে বলে রাখি, এই ধরনের আরও কোশ্চেন তোমাদের আসতে পারে। এই একই যার অ্যান্সার, সেটা হচ্ছে কোন ক্ষেত্রে প্রতিসরণের সূত্র প্রযোজ্য নয়। এই ধরনের কোশ্চেন আমি দেখেছি, একবার এসছে। তো কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? যদি লম্ব আপাতিত হয় তাহলে তাকে আলোকরশ্মির কোনো বাঁকে না। আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসে, তির্যকভাবে পড়ে, তো বেঁকে যায়, এই ঘটনাকেই তো প্রতিসরণ বলে। তো প্রতিসরণ কিন্তু লম্ব আপতনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ লম্বভাবে যদি আলোকরশ্মি আসে তো আলোকরশ্মি লম্বভাবে নির্গত হয়ে যায়। এবার আসছি 1.7। নিচের এককগুলির মধ্যে কোনটি এসআই একক? দেখো, নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? এটা একদম সহজ অ্যান্সার, এটা আলোচনার কিছু নেই, এটার অপশন হবে ডি, ওহম। এবার আসছি 1.8 এই কোশ্চেনটাতে। গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? লাইভ লাইনের অবশ্যই যুক্ত থাকতে হবে, তাহলে এর অ্যান্সার হবে বি, অর্থাৎ লাইভ লাইন। এবার আসছি 1.9। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো, দেখো এটা অবশ্যই হবে এ, অপশান এরটা ঠিক হবে, অর্থাৎ ইলেকট্রন কণার স্রোত। বিটা রশ্মি মানে ইলেকট্রনের স্রোত। এবার আসছি আমরা নেক্সট 1.10। দীর্ঘ পর্যায় সারণীতে কোন পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? তো দীর্ঘ পর্যায় সারণী মানে হচ্ছে আধুনিক পর্যায় সারণী, যেখানে শ্রেণীর সংখ্যা হয় 18। এবার আসছি 1.11। নিচের কোন যৌগটির গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? এটা হচ্ছে LiH, লিথিয়াম হাইড্রাইড। এটা হয় না, কারণ লিথিয়ামের 3, তো বাইরের কক্ষে 1 ইলেকট্রন থাকে, আর এই হাইড্রোজেনের 1 ইলেকট্রন থাকে, তো দুটো জোড় বাদে হিলিয়ামের গঠন পায় নিষ্ক্রিয় গ্যাস। তো এটা দ্বৈত সূত্র, মানে অষ্টক সূত্র নয়। তো এই প্রসঙ্গে আমি বলে রাখি, তাহলে এইটা কিন্তু অন্যভাবেও দিতে পারে যে মৌলগুলি এই যৌগগুলোর মধ্যে কোনটি দ্বৈত সূত্র মেনে চলে, তো সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হবে লিথিয়াম হাইড্রাইড। এবার আসছি 1.12। নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? অপশনগুলো আছে দেখো, গলিত NaCl, তরল HCl, কঠিন NaCl আর গ্লুকোজের জলীয় দ্রবণ। তাহলে এখানে
দেখো তরল HCl কিন্তু পারবে না, এই জলে দ্রবীভূত অবস্থাতেই পারে। কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না, গ্লুকোজ তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থই নয়, তাহলে এও তড়িৎ পরিবহন করবে না। তাহলে গলিত NaCl হবে এর সঠিক উত্তর। এর অপশন হবে এ, গলিত NaCl। এবার আসছি 1.13 এই কোশ্চেনটায়। অতিরিক্ত কপার সালফেটের জলীয় দ্রবণের অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? অপশান আছে হলুদ, সবুজ, গাঢ় নীল, বাদামি। তো এর অপশান হবে গাঢ় নীল। এবার আসছি 1.15, নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? 1.14 অপশানে আসছি। তো এইখানে দুটো অপশানই আমার মনে হচ্ছে ঠিক হবে, যেমন পিতল। তো বি এর অপশানটা তো অবশ্যই হবে পিতল, কারণ পিতলে 40 থেকে প্রায় 20% মতো হচ্ছে তোমার জিঙ্ক থাকে। আবার ব্রোঞ্জেও কিন্তু জিঙ্ক থাকে, ব্রোঞ্জেও জিঙ্ক থাকে, কিন্তু তার পরিমাণটা কম, পরিমাণটা মাত্র 2% থাকে। তো সঠিক অ্যান্সার দুটোই হবে, দুটো লিখলেই তোমরা এর মার্কস পেয়ে যাবে। তাই পিতল লেখাটাই বেটার, যেহেতু পিতলে তোমার জিঙ্কের পরিমাণটা বেশি থাকে। এবার আসছি 1.15, আমাদের লাস্ট কোশ্চেন MCQ এর। এটা হচ্ছে নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? তো সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ ফর্মুলা হলো CnH2n+2। তো এই ফর্মুলা যারা মানবে তারাই কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো কোনটা মানছে, দেখো ফার্স্ট এটা তো মানছেই না, কারণ C3 2n6 আসছে। তো দেখো ডি এরটা মানছে, তাহলে অ্যান্সার হবে ডি, C2H6। তো এই ছিল আমাদের আজকের যে 2018 সালে যে MCQ কোশ্চেনগুলো, তার উত্তর। তোমরা খুব ভালো করে এই উত্তরগুলো দেখো, প্রশ্নগুলো দেখো এবং উত্তরগুলো দেখো, এবং এই সংক্রান্ত এর বিভিন্ন উত্তর, অন্য কোনো প্রশ্ন কিভাবে আসতে পারে সেগুলো একটু ভাবো, তাহলেই বুঝতে পারবে যে কি টাইপের MCQ তোমাদের আসতে চলেছে। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো নেক্সট দিন আমরা পরের বিভাগটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।